জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর 2026 সালের নতুন সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 2 এর আমরা ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্নের 2 নম্বরটা নিয়ে আলোচনা করব এখন। চলো যাই আমরা দেখি এখানে লেনদেন সম্বন্ধে এবং সমীকরণের উপর প্রভাব এই বিষয়ে আলোচনা করা আছে চ্যাপ্টার 2 এ। আমরা একটু দেখি কি আছে। হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, 2026 সালের শিক্ষাবর্ষ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন, ট্রানজাকশন। এটার উপরে এখানে পেজ 24-এ আছে সৃজনশীল প্রশ্ন 2 নম্বরটা। আমরা একটু পড়ি এখানে কি আছে। 2025 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারি 1, ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। জানুয়ারি 2, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 7, ধারে পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা। জানুয়ারি 10, নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। জানুয়ারি 12, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। জানুয়ারির 20 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। বলছে উপর্যুক্ত তথ্য থেকে চোদ্দ হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণের পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখা। তো আমাদের পূর্বের আলোচনার মতোই এটা 1 নম্বরের মতোই সেম। আমরা দেখি এখানে প্রথম পয়েন্টটা যদি ধরি যে ক নম্বরে কি আছে, যে লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করতে হবে। তাহলে 1 জানুয়ারি ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তো ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা, এটা একটা লেনদেন। কারণ আমরা জানি যে লেনদেন হচ্ছে যে ঘটনার কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং অর্থের মাপকাঠিতে সেটা পরিমাপযোগ্য। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি এখানে মূলধন আনলো মানে নগদ টাকা 75,000 টাকা আমাদের বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 75,000। তাহলে জানুয়ারি 1 তারিখের এটা লেনদেন। জানুয়ারি 2, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো এইখানে একটু খেয়াল করতে হবে যে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এখানে কিন্তু বলে নাই যে ম্যানেজারকে বেতন দেওয়া হলো। এইটা একজন ম্যানেজারকে নিয়োগ দেওয়া হলো বা অর্ডার দেওয়া হলো পণ্যের, এগুলো কিন্তু আর্থিক লেনদেন নয়। এটা একটা ঘটনা ঠিকই, কিন্তু এটা আর্থিক লেনদেন হয়নি। এটা কারণে শুধুমাত্র ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে, যখন তাকে বেতন দেওয়া হবে তখনই সেটা লেনদেন হবে। কাজে এটা আমাদের এই যে ক নম্বরে যেটা বলছে যে লেনদেন নয় এমন ঘটনা সমূহ, তাহলে এই জানুয়ারি 2 তারিখের 18,000 টাকার এটা লেনদেন নয়। এই ঘটনাটা লেনদেন নয়, কারণ এখানে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ম্যানেজারকে বেতন প্রদান করা হয়নি, এখানে কোনো আর্থিক লেনদেন হয়নি। নাম্বার 7, ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে করুক আর নগদে করুক, বিক্রয় হয়েছে, তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে, 50,000 টাকা মালিকের আয় বৃদ্ধি পেয়েছে। আর কি হয়েছে, ধারে যেহেতু পণ্য বিক্রি করছে, কাজে প্রাপ্য বিল বৃদ্ধি পাবে 50,000 টাকা। নগদে হলে এখানে নগদ বৃদ্ধি পেত। এটা যেহেতু ধারে পণ্য বিক্রয়, তাহলে মালিকের 50,000 টাকা বৃদ্ধি পাবে। আহ, আর প্রাপ্য বিল বৃদ্ধি পাবে 50,000 টাকা। আচ্ছা, জানুয়ারি 10, নগদে মণিহারি ক্রয় 2,200। তাহলে কি হচ্ছে এটার কারণে, এটা একটা লেনদেন। আগেরটা জানুয়ারির 7-এর মতোই, যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে এখানে, নগদ টাকা 2,200 কমে যাচ্ছে এবং খরচ, মণিহারি খরচ 2,200 টাকা বেড়ে যাচ্ছে। খরচ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, আর নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে নগদ টাকা এখানে ক্রেডিট, নগদ টাকা কমে যাচ্ছে। আচ্ছা, জানুয়ারি 12, যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যে তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে টাকাটা। যেহেতু তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে, এটা আমার ব্যবসার সাথে সম্পৃক্ত নয়, কাজে আমি ব্যবসা হিসেবে এটা লিখবো না। কিন্তু যদি এই ব্যক্তিগত কথাটা না থাকতো, যে মালিকের ছেলের স্কুলের বেতন 2,000 টাকা প্রদান, তাহলে বুঝতাম যে আমরা বিজনেস থেকে টাকাটা গেছি, তখন এটা লেনদেন হতো। কিন্তু এটা লেনদেন নয়, কারণ এটা ব্যবসা সম্পৃক্তের বাইরে। মালিক তার ছেলের বেতন দিয়েছে এবং তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে।
ব্যবসার টাকা থেকে দেয়নি, তাহলে এটা লেনদেন নয়। তাহলে আমরা এই জানুয়ারির 12টা পেলাম যে এটা লেনদেন নয়, আর ওইদিকে জানুয়ারির 2টা পেলাম ওইটাও লেনদেন নয়, কারণ ওখানে ম্যানেজার নিয়োগ আর এখানে স্কুলের বেতন ব্যক্তিগত ফান্ড থেকে। জানুয়ারির 20 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে 30,000 টাকা পাওয়া গেল, মানে এই যে এই প্রাপ্য বিল, অ্যাকচুয়ালি যে 50,000 টাকা ধারে পণ্য বিক্রয় করা হয়েছিল, এই বিক্রয়টা নিশ্চয়ই এই সুমনা ট্রেডার্সের কাছে। তখন সে বাকি নিয়েছিল, এখন সেখান থেকে সে টাকাটা দিল, তাহলে 30,000 টাকা কি হবে? এটা একটা লেনদেন। এর কারণে কি হবে? নগদ টাকা 30,000 টাকা বেড়ে যাবে, আর প্রাপ্য বিল 30,000 টাকা কমে যাবে। তাহলে আমরা ক নাম্বারটা একটু দেখি, এবং ক আর খ দেখি সমীকরণের পদে ব্যাখ্যা, এবং আমরা তাহলে একটু আমাদের শিটে যাই, এক্সেল শিটে, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। এক্সেল টু, হ্যাঁ, তো এইখানে দেখো ক নাম্বারটা, তাহলে চয়ন ব্রাদার্সের জানুয়ারি মাসের ঘটনাগুলোর মধ্যে লেনদেন নয় এমন ঘটনাগুলো নিম্নে লিপিবদ্ধ করা হলো। তাহলে জানুয়ারির 2 তারিখে ম্যানেজার নিয়োগ দিয়েছে, তাহলে এইটা লেনদেন নয়। কেবল নিয়োগ দেওয়া হয়েছে, কোনো বেতন প্রদান করা হয়নি 18,000 টাকা। আর জানুয়ারি 12 তারিখে কি হয়েছে? জানুয়ারি 12 তারিখে মাসিক মালিকের ছেলের বেতন প্রদান 2,000 টাকা। এটা মালিক তার ব্যক্তিগত তরফ থেকে প্রদান করে করায় ব্যবসার সাথে সম্পৃক্ত নয়। আমরা এভাবে চেকে মন্তব্য লিখে আমরা যে যোগ করে দিলাম, তাহলে 18 আর 2 20, 20,000 টাকা কি হলো না? এটা লেনদেন নয়। তাহলে ক নম্বরের আমাদের প্রবলেম সলভ। কত যেহেতু বলছিল এখানে যে লেনদেন নয় এমন হিসাবগুলোকে আলাদা করে হিসাব করতে বলছে, লেনদেনগুলোকে। আচ্ছা, এবার আসে আমরা এর লেনদেনের প্রভাব। তো এইখানে খ নম্বরে যদি আমরা দেখি প্রভাবগুলো, তাহলে জানুয়ারির 1 তারিখে কি হয়েছে? ব্যবসায় মূলধন আনয়ন করা হয়েছে 75,000 টাকা। তো এইটা একটা লেনদেন, কারণ এতে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেলে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আচ্ছা, জানুয়ারির 7 তারিখে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, এটা একটা লেনদেন, কারণ এতে প্রাপ্য বিল সম্পদ বৃদ্ধি পেল এবং আয় বৃদ্ধি পেল। জানুয়ারির 10 নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা, এটা একটা লেনদেন, কারণ এতে ব্যবসায় নগদ টাকা হ্রাস পেলে এবং মনিহারি খরচ বৃদ্ধি পেল। 2025 সুমনা ট্রেডার্সের নিকট থেকে নগদ প্রাপ্তি 30,000 টাকা, এটা একটা লেনদেন, কারণ এতে নগদ টাকার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পেয়েছে। এ ছিল আমাদের খ নম্বর, আমরা প্রভাব মন্তব্যগুলো কারণ সহ লিখলাম। এবার গ নম্বর। গ নম্বরে আমরা দেখব সমীকরণের উপরে এর কি প্রভাব। তো প্রথমে সম্পদ, বাম পাশের সম্পদ, এর ডান পাশে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব। বাম পাশে থাকতেছে সম্পদ, অ্যাসেটস। তো জানুয়ারির 1 তারিখে আমরা এই নগদ টাকা 75,000 টাকা আসছে, আর মালিকানা এই টাকাটা কোথা থেকে আসছে? মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন আনয়ন করা হলো, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 75,000, নগদ টাকা বৃদ্ধি পেল। জানুয়ারির 7 তারিখে 50,000 টাকা ধারে পণ্য বিক্রয়, তাহলে মালিকের টাকা বাড়বে, আয় যেহেতু, আর প্রাপ্য বিল বাড়লো, সম্পদ দুটাই বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো, সম্পদও বাড়লো। আগে এটা যেমন নগদ টাকার সম্পদ বাড়লো, আর এদিকে মালিকানা বাড়লো। জানুয়ারির 10 তারিখে 2,200 টাকা মণিহারি ক্রয়। তো মণিহারি ক্রয় এই 2,000, যেহেতু নগদ টাকায় কেনা হয়েছে 2,200, তাহলে নগদ টাকা কমে যাবে, এই জন্য এটা -2,200, ব্র্যাকেট মানে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট মানে। তাহলে 2,200 টাকার মণিহারি বাবদ এটা নগদ টাকা কমে যাবে। আর মালিকানা সত্ত্ব 2,200 কমে যাবে, কারণ খরচ। আমরা জানি আয় হচ্ছে মালিকানার টাকা বৃদ্ধি পায় আয়ের মাধ্যমে, আর খরচ হলে মালিকানা 70 টাকা হ্রাস পায়, এই জন্য 2,200 মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট মানে মাইনাস। জানুয়ারির 20 তারিখে ছিল 30,000 টাকা, এইটা নগদ আদায় যেহেতু, তাহলে নগদ বৃদ্ধি পেল 30,000 টাকা, এবং কোথা থেকে আসলে? যে প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, তাহলে আগে 50 ছিল, এখন 30,000 টাকা আদায় হয়ে গেল। তাহলে এখানে অ্যাসেট সাইডে এইটা প্রাপ্য বাবদ 20,000 থাকলো, আর ক্যাশ থাকলো আমার কাছে 1,02,800, অর্থাৎ 75,000 ক্যাশ একবার আসলো, সেখান থেকে মাইনাস হলো 2,200, তার সাথে প্লাস হলো আবার 30,000, দিয়ে মোট 1,02,800 আমার ক্যাশ হাতে থাকলো। আর প্রাপ্য বিল সম্পদ থাকলো, তো এই টোটাল সম্পদ হলো 1,22,800, এটা হলো সম্পদ সাইডে। এবার দেখি আমাদের অ্যাসেট লাইবিলিটি সাইডে কি হবে। তো লাইবিলিটি কোনো কিছু নাই, আমাদের লাইবিলিটি জিরো, আমরা সব এখানে যে লেনদেনগুলো আছে সব মালিকানা সত্ত্বের সাথে জড়িত।
তাহলে এগুলো 75,000-এর সাথে 50 যোগ আর 2,200 বিয়োগ করলে 1,22,800। তাহলে 1,22,800, আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এই যে আমাদের মিলে গেল। তো এই ছিল আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং দেখতে থাকবে, আমি প্রতিনিয়ত যাতে নতুন ভিডিওগুলো তোমরা পাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ থাকে তাদের সাথে শেয়ার করবে। পাশাপাশি যদি তোমাদের স্পেসিফিক কোনো চাহিদা থাকে, কোনো প্রবলেম নিয়ে, আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইয়েতে মেসেজ দিতে পারো বা ইমেল করতে পারো, কোনো অসুবিধা নেই, বা তোমরা মন্তব্য করতে পারো। তো আশা করি গাইস তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা অ্যাকাউন্টিং খুবই মজার সাবজেক্ট। যদি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে একটু বুঝে উঠতে পারো, আইডেন্টিফাই করতে পারো কোনটা কি, তাহলে কিন্তু এটা খুবই ইজি ব্যাপার ফুল মার্কস পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ টু সি ইউ অ্যাগেইন। বাই ফর নাও।